আব্বা ৫ বছর পর শহর থেকে বাড়িতে এসেছে, সাথে নতুন মাকে নিয়ে। বাড়িতে ঢুকেই আব্বা হাঁক ডাক ছেড়ে দাদিকে বলল, মা দেখো, তোমার লইগা পরীর মতন বউ আনছি। আব্বা মিথ্যা বলেনি, এমন সুন্দর মেয়ে মানুষ আমি আমার ছোট্ট জীবনে দেখিনি। ধপধপা সুন্দর মানুষ। আম্মা আব্বাকে দেখে এতটাই অবাক হলো যে আমার মুখের কথা বন্ধ হয়ে গেল। বাড়ির উঠোনে আম্মা ধপাস করে বসে পড়ল। আমরা দুই বোন দৌড়াইয়া আমার কাছে গিয়ে বসতেই আম্মা আমাদের জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আব্বার সেদিকে কোনো ভুরুক্ষেপ নেই। নতুন বউ নিয়া ঘরে গেল। আব্বার আসার খুশিতে আমার সকাল থেকেই অনেক রকম রান্না বান্না করেছিল। আমরা দুই বোন সাজুগুজু করে ঘোরাঘুরি করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আব্বা আসবে, কি কি আনবে আমাদের জন্য ভেবেই খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিলাম। আব্বার আসার সাথে সাথে আমাদের সাজগোজ করা আর ভালো জামা কাপড় পরার কি সম্বন্ধ কে জানে। আম্মা নিজেও নতুন একটা শাড়ি পরেছিল, কিন্তু আব্বা বাড়িতে আসার পর আমাদের সব আনন্দ উচ্ছ্বাস এক মুহূর্তেই মিঙে গেল। আমি এতটাও ছোট না যে আব্বার আর একটা বিয়েকে সহজভাবে দেখতে পারবো। ক্লাস 5-এ পড়া আমার ছোট বোনটাও কেমন চুপসে গেছে আমার চোখের পানি দেখে। আমরা একান্নবর্তী পরিবারে থাকি। বাড়িতে দাদি, মেঝো চাচা চাচি, ছোট চাচা চাচি আর একজন ফুপি আর দুইজন চাচাতো ভাই সহ বড় সড়ো পরিবার। মেঝো চাচা কৃষিকাজ করেন, ছোট চাচা ব্যবসা করেন, আর আব্বা তো প্রবাসী। সংসারের সিংহভাগ টাকা আব্বাই দেয়। সেই সুবাদে আমরা সবার মধ্যমণি হয়েই থাকতাম। বাড়িতে আমরা 3জন বাদে সবার মনেই খুশি, আনন্দ, নতুন আত্মীয় পেয়ে। গ্রামের লোকজন বউ দেখতে আমাদের বাড়িতে সকাল বিকাল আসতে লাগলো। আব্বা খুব খুশি মনে সবার সাথে কথা বলিয়ে দিচ্ছে। এর মাঝে অবশ্য আমাদের দুই বোনকেও ডেকেও কথা বলায় দিচ্ছে। আম্মা কষ্ট পাবে দেখে আমি বেশি কথা বলিনি, তবে পারুলের ইচ্ছা ছিল আর একটু কথা বলার। আম্মা নতুন শাড়ি পাল্টে পুরনো শাড়ি পরলো, এমনকি সারাদিন না খেয়ে ঘরের এক কোণে পড়ে রইল। কেউ সান্ত্বনাও দিতেও আসলো না। মাঝে অবশ্য গ্রামের কয়েকজন বয়স্ক মহিলা এসে ঘরের দরজায় দাঁড়িয়ে হা হুতাশ করলো। কেউ কেউ বলল, কপাল পুড়লো তোর মুখ পুরি, কপাল পুড়লো। কপাল যে পুড়লো সেটা তো আম্মা নিজেই জানে। তাদের এসে বলে যাওয়ার কারণটা বুঝলাম না। দাদি এসে মাকে বলল, জামাই বিয়া করছে, মরে তো আর নাই, এত শোক পালন করা লাগবে না, নাতনিগুলারে খাওন দাও, নিজেও খাও। আম্মা কিছু বলল না, মাটিতে পা ছড়িয়ে হেলান দিয়ে বসে রইল। আম্মার উত্তর না পেয়ে দাদি আমার দিকে তাকিয়ে বলল, শিউলি, তোর মাজিয়া চাচিকে তেগোরো ভাত দিতে, দুপুরে খাস নাই তোরা। আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালাম। বিরাট আয়োজন। বউ নাকি তেল মশলার খাবার খেতে পারে না, তাই অ্যারাবিয়ান স্টাইলে রান্না হবে। বাবুর্চি হাব্বা নিজেই। আমরা যতটাই কষ্ট পাচ্ছিলাম ঠিক ততটাই আনন্দ করছিল আমার চাচাতো ভাই বোনেরা। ওরা নেহাতি ছোট, তবে সবচেয়ে কষ্টকর ছিল আমার দুই চাচি হেসে হেসে নতুন মায়ের সাথে গল্প করছিল। তারা একটি বারের জন্য আম্মার কাছে আসেনি খোঁজ নিতে। রাতে আমরা কেউ খেতে গেলাম না। পারুল আম্মাকে কয়েকবার জিজ্ঞেস করেছে খাবে কিনা। শেষবার আম্মা একটা জোরে সোরে থাপ্পড় মারার পর এখন চুপ করে বসে আছে। এদিকে ক্ষুধায় আমাদের জীবন যায় যায় অবস্থা, কিন্তু আম্মারে ছাড়া খাইতেও পারছি না। সবার খাবার শেষ। ছোট চাচি 3জনের খাবার নিয়ে আসলো, মাংস, রুটি। পারুলের চোখ মুখ খুশিতে ঝলমল করে উঠল। আম্মা গলা খাঁকিয়ে বলল, খাউন লাগবো না আপনাগো, লইয়া যাও, আমরা 3জন না খাইয়া মরবু, তোমরা সুখ করো। আমার কথা শুনে পারুলের উজ্জ্বল মুখটা একদম মিলিয়ে গেল। যেই ছোট চাচি কোনোদিন আম্মার মুখের ওপর কথা বলেনি, আজকে সেও টিপ্পিনি কেটে বলল, নিজের দোষে জামাই হারাইছেন, আপনি না খাইয়া মরেন। না কি করছে? মাইয়াগুলারে মারবেন কেন? হেগো কি দোষ? আম্মা আকাশ থেকে পড়ল ছোট চাচির কথা শুনে। নিজের কানকে সে বিশ্বাস করতে পারছিল না। আম্মার রাগে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। চাচি যাওয়ার পর আম্মা হঠাৎ করেই কেমন স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলো। হয়তো মেয়েদের সামনে অপমানজনক কথাটা সহ্য করতে পারছেন না। সব কিছু আড়াল করতেই এই অভিনয়।
আম্মা নিজ হাতে আমাদের দুই বোনকে খাইয়ে দিলেন, কিন্তু আম্মা খেলেন না। সারা রাত বাড়ির বারান্দায় বসেই কাটালেন। ঘুমের মাঝেও আম্মার ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না আমার কানে এসেছে। 7 দিন পর আব্বা উঠানে মিটিং বসালেন। মিটিংয়ের প্রধান উদ্দেশ্য আম্মার বিচার করা। আম্মার বিরুদ্ধে আব্বার অভিযোগ হলো, আব্বা আসার পর আম্মা নিজ থেকে তার সাথে কথা বলতে যায়নি। মেয়েদেরকেও নাকি শলা পরামর্শ দেন, দূরে রাখছেন। আব্বা আর নতুন বউয়ের যত্নের দায়িত্ব আম্মার, কিন্তু আম্মা সেটা অবহেলা করছে। আব্বা দাদিকে উদ্দেশ্য করে বলল, মা তুমি কও হের কি বিচার দহন দরকার, ডিভোর্স না? আম্মা আঁতকে উঠল আব্বার মুখের কথা শুনে। আব্বাকে চাচা চাচিরা সায় দিল, এমনকি দাদি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বড় বউ অবশ্যই অন্যায় করছে, কিন্তু এটার লাইগা ডিভোর্স দেওয়ান যায় না। এর মাঝে মেজো চাচা বলে উঠল, হ্যাঁ যদি জামাইরে না মানে তাহলে এই সংসারে থাইকা কি লাভ, ডিভোর্স হওয়ান উচিত। দাদি আব্বার দিকে তাকিয়ে বলল, জহির তুই আর কয়দিন থাকবি? আব্বা বলল, ভাবছিলাম 2 মাস থাকমু, কিন্তু তোমার বউয়ের কষ্ট হইতাছে এখানে, তাই 20-22 দিন আছি। আর দাদি বলল, জমিলার শাস্তি হইল আগামী 20-22 দিন তোর লগে 3 বেলা বৈশা ভাত খাইব, তোরে ভাত বাইরা খায়াইব। দাদির শাস্তির ফয়সালা শুনে সবাই খুব বিরক্ত হলো, এমনকি আম্মাও। ছোট চাচি বলে উঠল, আম্মা এইটা কেমন শাস্তি দিলেন? এইটা করেন নাই দেখাই তো বিচার বসলো। এটা কেমন বিচার বুঝলাম না। দাদি ছোট চাচিকে থামিয়ে দিয়ে বলল, সতীন লইয়া এক লগে বইয়া ভাত খাওন তো অত সোজা না ছোট বউ, যা বুঝো না তা লইয়া না কথা কওয়ান ভালা। এর মাঝে খবর পেয়ে ফুপু শ্বশুর বাড়ি থেকে আসলো। যদিও ফুপু বেশিরভাগ সময় এই বাড়িতেই থাকে, তবুও এবার বেশ কিছুদিনের জন্য গিয়েছিল। আমার খুব আশা ছিল ফুপু আম্মার দুঃখটা বুঝবে, কারণ ফুপু আমাদের খুব আদর করে। কিন্তু প্রথম ধাক্কা খেলাম যখন ফুপু বাড়িতে এসেই তার মেয়েকে বলল, তোর নতুন মামিকে সালাম কর মামারেও। তার চোখে মুখে উজ্জ্বলতা ছড়িয়েছে। তার খুব ভাগ্যবতী মনে হচ্ছে নিজের ভাইয়ের এমন সুন্দর বউ বিয়ে করতে পারায়। আমি আর পারুল কিছুটা দূর থেকে পুরোটা দেখছিলাম। ফুপু একবার মাথা ঘুরিয়ে আমাদের দেখে আবার চোখ ঘুরিয়ে নিল। ফুপুর এমন আচরণে আমার মনটা ভেঙে দিল। ফুপু আসার পর থেকে আমার ওপর আরও মানসিক চাপ শুরু হলো। সারাক্ষণই আব্বার এই লাগবে ওই লাগবে, সব কিছুর খবরদারি ফুপুর হাতেই চলে এলো। আমরা এই সংসারের উচ্ছিষ্ট হয়ে গেলাম। আমি অবশ্য ফুপুর উদ্দেশ্য বুঝতে পেরেছি। ফুপুকে ইনিয়ে বিনিয়ে কয়েকবার বাবাকে বলতে শুনেছি যেন ফুপাকে শহরে নিয়ে যায়। আমার আম্মাকে দেখলে আমার খুব অবাক লাগে। আব্বার প্রতি অগাধ ভালোবাসা মাকে কেমন অবুঝ বানিয়ে রেখেছে। এই যে আব্বা এত বড় একটা অন্যায় করলো, তবুও আম্মার ভালোবাসা বিন্দুমাত্র কমে নাই। সবাই আম্মার ওপরের রাগটা দেখছে, কিন্তু আমি ভিতরটা দেখতে পাই। মাঝ রাতে আম্মা প্রায় কাঁদে আর বিড়বিড় করে বলে, আমার ভিতর আপনি রাগ দুঃখ দিয়েছেন তাই আমি কাঁদি, কিন্তু এই কাঁদনের পানি যেন মানুষটার অভিশাপ না হয়, তারে আপনি ভালো রাখেন, সুখে রাখেন। আমি চুপচাপ ঘুমের ভান করে শুয়ে থাকি আর ভাবি, ইস আব্বা যদি একবার এই কথাগুলো শুনতো তাহলে কি আম্মারে ভালো না বাইসা পারতো। অনেক দিন পর বাড়িতে মাংস রান্না হচ্ছে, যদিও উদ্দেশ্য আব্বার, কিন্তু সবার জন্যই রান্না হচ্ছে। আব্বার উৎসাহের শেষ নেই। আমি আর আম্মা কাঁটা বাছা করছিলাম। আব্বার বারবার উঁকি মারছিল রান্নাঘরে, কতদূর হলো তার রান্না তদারকি করতে। এর মাঝে আব্বাকে দেখে আম্মা আমাকে বলল, তোর বাপরে জিগা মুরগিতে কি ঝাল দিব নাকি হের বউ খাইতে পারবো না। পোড়া রসুন আর পোড়া শুকনা মরিচ সাথে লাল মরিচ বাইটা কড়া ঝাল দিয়া নতুন আলু দিয়া রান্না। মুরগি আমি খাইমু, হের না খাইলেও চলবো। ওরা এগুলো স্বাদ বোঝে না, এগুলা সিদ্ধ খাইলেই চলে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তোর নতুন মার জন্য একটা ফার্মের মুরগি হলুদ লবণ দিয়া খাওনের মতন সিদ্ধ কইরা দিবি, আর কিছু লাগবো না। আমি খুব বিরক্ত হয়ে বললাম, আব্বা আমার কোনো নতুন মা পুরান মা নাই, আমার মা একটাই। আমার কথায় আব্বা মনে কিছুটা আঘাত পেয়েছেন। কিছু না বলে মাথা নিচু করে হেঁটে চলে গেল। আব্বা যাওয়ার সাথে সাথে আম্মা রেগে মেগে বলল, বাপের লগে বেয়াদবি করলি কেন? আমি এগুলো শিখাইছি তো গড়ে।
আমি আম্মার কথা আকাশ সমান বিস্ময় নিয়ে তাকিয়ে রইলাম। কি অদ্ভুত নারীর প্রেম! আব্বা পাক্কা 20 দিন পর চলে গেল নতুন মাকে নিয়ে। আম্মার অনিচ্ছা সত্ত্বেও আমরা এই কয়দিন একসাথে খাবার খেয়েছি। আম্মার ভিতরের দুঃখটা যেন আরও গাঢ় হলো। হয়তো আব্বাকে চোখের দেখা দেখেও মায়ের শান্তি হয়। আব্বা যাওয়ার পর থেকে বাড়ির সবার আচরণ আরও বেশি বদলে গেল। যেই আমরা ছিলাম মধ্যমণি, সেই আমরাই কেমন সবার তুচ্ছতাচ্ছিল্যের শিকার হতে থাকলাম। চাচিরা আগে আম্মাকে সমীহ করত, কিন্তু এখন কথায় কথায় ছোট করে। আমরা কেমন এক ঘরে হয়ে যেতে থাকলাম। দাদিও একদম চুপচাপ হয়ে গেল। আর তাছাড়া আব্বা আমাদের হাতে কোনো টাকা পয়সাও দিয়ে যাননি। আম্মা সারাদিন চোখের পানি ফেলে। সামনে আমার এসএসসি পরীক্ষা, কিন্তু পড়াশোনায় মনও দিতে পারছি না। দুঃখের থেকেও যে ভয়ঙ্কর দুঃখ মানুষের জীবনে আসতে পারে সেটা টের পেলাম মাসখানেক পরে। হঠাৎ শহর থেকে ফোন এলো, আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। খবরটা শোনার পর থেকে দাদি বিলাপ করছে। আমরাও 2 বোন খুব কান্না করলাম। শত হলেও বাপ তো। খালি আম্মা সারাদিন বোবার মতন বারান্দায় বসে রইল। সন্ধ্যায় দাদি এসে আম্মাকে কয়েক দফা কথা শোনালো। আম্মা অভিশাপ দিয়েছে কিনা দাদি বারবার জানতে চাইল। আম্মা একদম নীরসভাবেই বসে রইল, যেন একটা পাথর বসে আছে, এর কোনো প্রাণ নেই। দাদি তাও জানতে চেয়েছে, কিন্তু চাচি ফুপিরা সরাসরি মাকে দোষারোপ করতে লাগলো। 2 দিন পর আম্মাকে হাসপাতালে নিতে হলো। না খেয়ে মরার মতন দশা। আম্মা হাসপাতাল থেকে আসার পর দাদি বাদে বাড়ির সবাই আম্মার সাথে কথা বলা বন্ধ করে দিল, এমনকি আমাদের সাথেও। আর রান্নাঘরের দায়িত্ব চাচিরা বুঝে নিল। আম্মা রান্নাঘরে যায়, কেউ কিছু বলে না, কাজও করতে দেয় না। আম্মা বারবার গিয়ে ফিরে আসে। কি এক অসহায় দৃশ্য! প্রথম কিছুদিন সবার খাওয়া শেষে আমরা গিয়ে খেতাম, কিন্তু এরপর থেকে যে দেখতাম কোনো খাবারই নেই। আম্মা আবার ভাত বসাতেন, ডাল ডিম দিয়ে আমাদের খেতে দিতেন, কিন্তু এটাও তাদের সহ্য হলো না। একদিন ছোট চাচা বাড়ির উঠোনে দাঁড়িয়ে চেঁচাতে চেঁচাতে বলল, নবাবেরা কার টাকায় বাড়িতে খায় দায় ফুর্তি করে, কার হুকুমে চাল ডাল নেয়? আমি নিজের কানে কথাগুলো শুনে বিশ্বাসই করতে পারছিলাম না। আমার প্রিয় মানুষ, আমার প্রিয় ছোট কাকা এগুলো কি বলছে? বাবার চেয়ে যেই মানুষকে আমি বেশি ভালোবাসতাম সেই ছোট চাচা খাওয়ার খোঁটা দিচ্ছে। চাচার কথা শুনে দাদি ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে? কারে বলিস এসব কথা? চাচা রাগে গজগজ করতে করতে বলল, বুঝেন না, এই বাড়িতে আমরা কাউরে বসাইয়া বসাইয়া খাওয়াতে পারুম না। আমাগো সংসার আছে, বাচ্চার ভবিষ্যৎ আছে। দাদি নরম গলায় বলল, আর ভাতিজি গড়ে ফালাই দিবি? চাচা কিছু বলল না, চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। এর মাঝে বাকিরাও উঠানে এসে জড়ো হয়েছে। বড় চাচা বলল, রফিক ঠিকই বলছে, আমাদের ইনকাম তো বেশি না। আগে ভাই খরচ দিত, এখন তো নিজেই চলে না। হেরা নানুর বাড়ি যাক, তাহলেই তো হয়। এরপর দাদি সবাইকে উদ্দেশ্য করে বলল, আমিও কামাই করি না, আমারও জামাই মইরা গেছে। বড় বউ যদি ভাত না পায় তাহলে তো আমারও ভাত বন্ধ হয়ে যাইব। আমারে যদি মা বইলা মানুষ, তাহলে ওগরে তোরা দেখে রাখবি। আর বড় বউ বিনিময়ে বাড়ির সব কাজ কইরা দিব। ছোট বউ মেজ বউ তোমরা দাসী বান্দি পাইলা খুশি তো? সবাই দাদির রায় মেনে নিল। দাদি আসলে ভালো করলো নাকি খারাপ করলো ঠিক বোঝা গেল না, কিন্তু অনেক দিন পর আম্মাকে কাঁদতে দেখলাম। খুব কাঁদলো সারাদিন। এর পরের দিনগুলো হলো আমাদের 3 মা মেয়ের দাসী বান্দির দিন। শুধু আম্মা না, পারুলকেও কাজের হুকুম দেওয়া হতো। দিন রাত গাধার খাটুনি যাকে বলে। চাচিরা পায়ের ওপর পা তুলে খেত। ছোট চাচা অবশ্য মাঝে মাঝে চাচিকে বলতো, আমার এসএসসি, তাই আমাকে যেন বেশি কাজ না দেয়। তবে এটা আমার কাছে করুণা বলেই মনে হতো, ভালোবাসা না। কষ্ট করে আমার এসএসসি দেয়া হলেও কলেজে ভর্তি হতে পারবো না বুঝে গেলাম। চরম দুর্দশায় আমাদের দিন কাটতে লাগলো। প্রায় বছরখানেক পার হয়ে গেল। 2 বোনেরই পড়াশোনা বন্ধ। চাচারা আমার জন্য প্রায় বিয়ের প্রস্তাব আনে, আম্মা ফিরিয়ে দেয়। তা নিয়েও আম্মাকে গালিগালাজ শুনতে হয় দিন রাত। একদিন মাঝরাতে আম্মা আমাদের ডেকে তুললেন। চোখ কচলাতে কচলাতে বললাম, কি হয়েছে মা? মা চোখ মুখ শুকনো করে বলল, তোর দাদি তোদেরকে ডাকছে, চল। আমরা টলতে টলতে দাদির ঘরে গেলাম। দাদির শরীরটা বেশ কয়েকদিন যাবৎ খারাপ। সারাক্ষণই কান্নাকাটি করে মরে যাবে ভেবে।
আমাদের দেখে দাদি কোনো রকমে উঠে বসলেন। বালিশের নিচ থেকে একটা পোটলা বের করে আম্মার হাতে দিয়ে বললেন, আমার ওপর কষ্ট রাইখো না বউ। আমি যদি তোমারে কাজের লোক না বানাইতাম তাহলে ওরা তোমাগরে থাকতে দিত না। আমি আমার পোলাগড়ে চিনি। এইখানে কিছু গয়না আছে, এক সেট তোমার বিয়ার গয়না, যা আমি খুইলা নিয়েছিলাম তোমার বিয়ের রাইতে। তোমার বাপ যৌতুক দেয় নাই দেইখা। আরও আছে একজোড়া কানের জিনিস আর গলার জিনিস। এগুলো শিউলি আর পারুলের লইগা। আসলে ওগো বাপ আমার জন্য জিনিস আনছিল শেষবার, তোমাগরে পরে দিব কইছিল, কিন্তু পোলাটাই তো মইরা গেল, তাই এগুলো ওদের হক। ভাবছিলাম এসব গয়না আমার মাইয়ারে দিয়ে যাব, কিন্তু আসল কথা কি বউ জানো? খারাপ চিন্তা নিয়ে সারা জীবন পার করা গেলেও মরণকালে খারাপ চিন্তাগুলান মরার আগেই মাইরা ফেলায়। কুচিন্তা লইয়া মরণযাত্রা করণ যায় না। তুমি আজ পর্যন্ত কোনোদিনই গয়নাগুলান চাও নাই, ইমিটেশন পইরা ঘুরছো, বেড়াইতে গেছো, তাও কোনো দিন কও নাই আমার গয়নাগুলন দেও। তোমারে কেমনে ঠকাই কও কয়, এইগুলো তো তোমার গয়না। আম্মা কাঁদো কাঁদো গলায় বললেন, মা আপনি আপনারে চিকিৎসা করামো, আপনি মরবেন না। দাদি কিছুক্ষণ অন্যমনস্ক থেকে বলল, সম্পত্তি পাইবা কিনা জানি না, যেহেতু তোমার কোনো পোলা নাই, কিন্তু এই গয়নাগুলান তোমার হক। এগুলো দিয়া তুমি আমার নাতনি গড়ে পড়াইবা শহরে যাইয়া। শিউলির মাথা ভালা, ওরে তুমি ডাক্তার বানাইবা, আর আমারে মাফ কইরা দিবা। তোমারে সতীন লইয়া ভাত খাইতে কইছিলাম কেন জানো? আমি জানতাম আমার পোলা আর ফিরবো না, কিন্তু মইরা যাইব এইটা ভাবি নাই। তবে ভাবছিলাম আর দেশে আইব না, তাই ভাবছি শেষ দিনগুলান হের লগে থাকো। আমাগো মাইয়ারা কিসে সুখ পাই জানো? জামাইরে পেট ভইরা ভাত খাইতে দেখলে আমাগো আউস মিটে। আম্মা দাদিকে থামিয়ে দিয়ে বলল, আমারে আপনি এত স্নেহ করলেন মা, আমি আপনার উপরে কেমনে রাগ করে রাখবো বলেন? জীবনে প্রথমবার আমি আম্মা আর দাদিকে জড়াজড়ি করে কাঁদতে দেখলাম, যেন মা মেয়ে একে অপরকে পরম মমতায় জড়িয়ে রেখেছে। সত্যি সত্যি তার দুদিন পর দাদি মারা গেলেন। দাদির মৃত্যুতে সবচেয়ে বেশি কাঁদলেন আম্মা। আমাদের মাথার ওপর একটা অদৃশ্য ছায়া ছিল, তার টের পেলাম দাদির মৃত্যুর পর। এরপর আমরা আর ওই বাড়িতে টিকতে পারলাম না। সম্পত্তির ভাগ চেয়ে আরও কাল হলো। রীতিমতো আমাদের বাড়ি থেকে বের করে দিল, গ্রামের লোকজনকে টাকা পয়সা দিয়ে হাত করে। এক বুক কষ্ট আর অসহায়ত্ব নিয়ে আমরা গ্রাম ছেড়েছিলাম। মামার বাড়িতে দিন দশেকের বেশি থাকলাম না, শহরে চলে গেলাম। তবে শহরে আসার পর আমাদের দিন ফিরল। আম্মা গার্মেন্টস জব নিল, পারুল স্কুলে, আর আমি কলেজে ভর্তি হলাম। এরপর স্বপ্নের মতো আমি সরকারি মেডিকেলেও চান্স পেলাম। কলেজ শেষ করে আমার ভাঙাচোরা এলোমেলো জীবন জোড়া লাগতে শুরু করলো। একান্ত নিজের মানুষগুলোকে নিয়েই আমার সুখের জীবনের সূচনা হলো। প্রায় 6 বছর পর আম্মার অ্যাক্সিডেন্ট হলো। একটা পা ভেঙে গেছে, জবটাও চলে গেল। আমার টিউশনির টাকায় সংসার চলে না ঠিক মতো। আমার চিকিৎসার টাকা জোগাতে পারছি না, আবার সামনে ফাইনাল পরীক্ষা। জীবনের কঠিন সময় আবারও না চাইতেই ধরা দিল, তবুও জীবন চলে যাচ্ছে। একদিন হঠাৎ সন্ধেবেলায় দরজায় একজন মধ্যবয়স্ক লোক নক করলো। পারুল না চিনতে পারলেও আমি চিনলাম, ছোট চাচা। উস্কো খুস্কো চেহারা দেখে চেনার উপায় নেই। আমি খুব বিরক্ত নিয়ে বললাম, কি চাই, কেন এসেছেন? চাচা খুব করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কত বড় হয়ে গেছিস রে শিউলি। আম্মা হুইল চেয়ারে করেই এগিয়ে এসে চাচাকে দেখে বললেন, রফিক কেমন আছো? আসো ভিতরে আইসা বসো। আম্মা আমার দিকে তাকিয়ে বলল, যা খাওয়ার ব্যবস্থা কর, মেহমান আসছে। আমি এক রাশ বিরক্তি নিয়ে রান্না করলাম। এই বেইমান লোকটা কেন এসেছে কে জানে। আর আম্মার দরদ দেখতেও আমার বিরক্ত লাগছে। চাচা প্রথমে খেতে না চাইলেও আম্মার জোড়াজুড়িতে খেতে বসলেন। আমার রান্নার প্রশংসাও করলেন খানিকটা, তবে আমি একদমই পাত্তা দিলাম না। খেতে খেতে চাচা জানালেন তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে পুরোপুরি, আর একটা আধমরা। অনেক কষ্টে আমাদের ঠিকানা জোগাড় করে এসেছেন ক্ষমা চাইতে, কারণ তিনি বুঝতে পেরেছেন তিনি অন্যায় করেছেন আমাদের ওপর। এতক্ষণ রাগ লাগলেও চাচার অসুখ কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। এককালে আমার চোখের মনে ছিল কিনা এই ছোট চাচা
কথা বলতে বলতে রাত হয়ে গেল। আম্মা ছোট চাচাকে থেকে যেতে বললেন, তিনি সহজে রাজিও হয়ে গেলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে ছোট চাচা আম্মাকে উদ্দেশ্য করে বললেন, ভাবি, গত 6 মাস যাবৎ একটা স্বপ্ন দেখি মাঝে মধ্যে, ভয়ে কলিজা শুকিয়ে যায়। বারবার এক স্বপ্ন, আর সহ্য করতে পারছি না। আম্মা অবাক হয়ে বলল, কি দেখো? চাচা কিছুটা ঢোক গিলে বলল, দেখি আমার মা সুন্দর সাদা বিছানায় ঘুমিয়ে আছেন। আমি আম্মার ঘরে গিয়ে দেখি আমার বিছানার পাশে একটা পাউরুটি পড়িয়া আছে। আমার রুটি দেখা খাইতে মন চায়, আর আমি খাইয়া ফেলি। এরপর আম্মা ঘুম থেকে উঠে যায়, আমারে দেখা বলে, তুই আমার ভাগের রুটি কেন খাইলি? মায়ের অভিশাপ বৃথা যাইব না। এই কথাগুলো আম্মা প্রতিবার 3 বার করে বলে। আমি আম্মার পা ধরে মাপ চাইতে গেলে দেখি আম্মা নেই। স্বপ্নটা বলি চাচা কেমন থরথর করে কাঁপতে লাগলো। তারপর নিজেকে কিছুটা সামলে বলল, আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানি ভাবি, তাই আমি আপনার ভাগের রুটি ফিরিয়ে দিতে এসেছি। বলেই কাকা ব্যাগ থেকে টাকার থলে বের করে বলল, 10,50,000 টাকা। আমি কড়াই গন্ডায় হিসেব করে আনছি ভাবি, আমারে মাফ করে দেন দয়া করে। আমি আর এই ভার বহন করতে পারছি না। মেজো ভাইয়ের খবর আমি জানি না, তার কাছে আমার ভাগ বেচে দিয়েছিলাম। আমি আমার ভাগ থেকে আপনার অংশের টাকা বুঝিয়া দিলাম। আমারে আর অভিশাপ দিয়েন না। আমরা সবাই যেন সবচেয়ে আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হলাম। আম্মা নীরস গলায় বলল, রফিক, আমি আমার জীবন দশায় কাউরে কোনোদিন অভিশাপ দিই নাই ভাই। অন্যরে দিলে নিজের গায়ে লাগে, এটা বিশ্বাস করি। আমার শাশুড়ি আসলে আমারে ভালোবাসতো তো, তাই গত 6 মাস ধরে আমি বিছানায় পড়ি। তাই হয়তো তুমি এই স্বপ্ন দেখেছো, আমার বিপদের দিনে তোমারে পাঠাইছে। চাচা মাথা নিচু করে বসে রইল, তেমন কিছু আর বলল না। সেদিন রাতটা কেমন উত্তেজনায় কাটলো। এমন বিপদে এই টাকাগুলো আমাদের লাইফ সেভিংস এলিমেন্টস। চাচা রেডি হয়ে গেলে আমরাও সকালেই উঠে পড়লাম। ছোট চাচা দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বললেন, ছোট চাচার ওপর তোর অনেক অভিমান রে মা, মাফ করে দিস। তবে তোর ছোট চাচা তোকে এখনো সত্যিই ভালোবাসে। সবাইকে গর্ব করে বলে আমার ভাতিজি ডাক্তারি পড়ে। চাচা চোখের পানি সাবধানে আড়াল করে বিদায় নিয়ে চলে গেল। আমি দৌড়ে বারান্দায় আসলাম। চাচার চলে যাওয়াটুকু দেখছি, ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি জানি আমার প্রিয় ছোট কাকার সাথে এটাই আমার শেষ দেখা। দাদির বলা সেই কথা মনে পড়ছে, মরণকালে কেউ কুচিন্তা নিয়ে মরতে চায় না। আমার ভীষণ কান্না পাচ্ছে। কার জন্য? দাদির জন্য, যে কিনা মরে গিয়েও আমাদের পরম মমতায় আগলে রেখেছে? নাকি বাবার জন্য, যে আমার ছোটবেলার সুপার হিরো ছিল? নাকি আমার সবচেয়ে প্রিয় ছোট কাকার জন্য, যে কিনা আমার ছোটবেলাটা রঙিন করে রেখেছিল? আব্বার চেয়ে বেশি সুখের স্মৃতি আমার এই মানুষটার সাথে জড়িয়ে আছে। আজকে আমার মন খারাপ কেন? তাহলে কি সত্যিই ছোট চাচা মারা যাচ্ছেন? আমার এখনো মনে আছে, আব্বা মারা যাওয়ার 3 দিন আগে, দাদি মারা যাওয়ার আগে আম্মা ঠিক এমনভাবেই কষ্ট পেয়েছিল। অসহ্য যন্ত্রণায় আমার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে। ভোরের কাকের ডাকাডাকিগুলো কেমন যেন আর্তনাদের মতন লাগছে। আমি ছোট চাচার চলার পথের দিকে তাকিয়ে আছি। মহাকালের শেষ যাত্রায় আমার প্রিয় মানুষের চলে যাওয়া দেখছি। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।